সৃষ্টির যে একটা প্রক্রিয়া সেটা হচ্ছে বাজারজাতকরণ। অন্যভাবে যদি আমরা বলি যে কোনো পণ্য বা সেবা উৎপাদনের পূর্ব থেকে শুরু করে ভোক্তার নিকট পৌঁছানোর পরবর্তী পর্যায় পর্যন্ত যত কাজ আছে সেগুলো হচ্ছে বাজারজাতকরণের মধ্যে পড়ে। এখন কৃষি বাজারজাতকরণ কাকে বলা হবে? তো কৃষি পণ্যগুলো সাধারণত ভোক্তাদের নিকট পৌঁছে দেওয়ার জন্য যে সমস্ত সমন্বিত প্রক্রিয়া বা স্বাভাবিক কার্যক্রমগুলো ফলো করা হয়, অনুসরণ করা হয়, সেগুলো হচ্ছে কৃষি বাজারজাতকরণ। কৃষি পণ্য বলতে আমরা সাধারণত কি বুঝি? সাধারণত কৃষি জমিতে যে সকল পণ্য উৎপাদন হয় তাকে সাধারণত কৃষি পণ্য বলা হয়। আচ্ছা, শোনা যাচ্ছে তো? যে কৃষি জমিতে যে সকল পণ্য উৎপাদন করা হয় সেটাই হচ্ছে কৃষি পণ্য। আমরা জানি যে কৃষকরা বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য উৎপাদন করে, যেমন ধান, পাট, তামাক, চিনি, ভুট্টা, বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য উৎপাদন করে। এইগুলোই হচ্ছে এক ধরনের কৃষি পণ্য। এখন কৃষি পণ্যের বাজারজাতকরণের সংজ্ঞা দিতে গিয়ে বা কৃষি পণ্যের সংজ্ঞা দিতে গিয়ে অনেকেই অনেকভাবে সংজ্ঞা দিয়েছেন। যেমন ম্যাকার্থি এবং পেরিয়াল্ট তিনি বলেছেন যে কৃষি পণ্য কৃষকদের দ্বারা উৎপাদন হয়, অর্থাৎ যে সমস্ত পণ্যদ্রব্য কৃষকরা উৎপাদন করে সেগুলিকে সাধারণত কৃষি পণ্য বলা হয়। আচ্ছা, আমরা একটু দেখবো যে কৃষি পণ্যের প্রকারভেদ গুলো। কৃষি পণ্যকে কয় ভাগে ভাগ করা যায়? কৃষি পণ্যকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কৃষিজাত ভোগ্য পণ্য, আর একটা হচ্ছে কৃষিজাত শিল্প পণ্য। কৃষিজাত ভোগ্য পণ্য এবং কি কৃষিজাত শিল্প পণ্য। কৃষিজাত ভোগ্য পণ্য কাকে বলা হয়? যে সমস্ত কৃষি পণ্যগুলো উৎপাদনের পর কোনো প্রকার প্রক্রিয়াজাতকরণ ছাড়াই বা সামান্য প্রক্রিয়াজাতকরণ করে পণ্যগুলো ভোগ করা যায় তাকে বলা হবে কৃষিজাত ভোগ্য পণ্য। কথা কি বুঝতে পারছো? যেসব কৃষি পণ্যগুলো উৎপাদনের পর কোনো প্রকার প্রক্রিয়াজাতকরণ ছাড়াই বা সামান্য প্রক্রিয়াজাতকরণ করে সরাসরি ভোগ করা যায় যে সমস্ত পণ্যগুলো, সেগুলো হচ্ছে কৃষিজাত পণ্য। যেমন আমরা জানি যে ধরো আখ, পেঁপে, আম, আনারস, এগুলো কিন্তু প্রক্রিয়াজাতকরণ তেমন একটা দরকার হয় না। এগুলো কিন্তু সরাসরি আমরা কিন্তু ভোগ করতে পারি। আবার যদি একটু চাউলের কথা বলি, যে ধান থেকে চাউল সরাসরি কিন্তু কিছু একটা প্রক্রিয়াজাতকরণ করে, সামান্য প্রক্রিয়াজাতকরণে আমরা ধান থেকে কৃষিজাত পণ্য আর কি। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে কৃষিজাত শিল্প পণ্য বলতে আমরা কোন পণ্যগুলোকে বুঝাবো? যে সমস্ত কৃষি পণ্যগুলো হ্যাঁ পরিপূর্ণভাবে আকার আকৃতি পরিবর্তন করে বা প্রক্রিয়াজাতকরণের পরে অন্য একটি পণ্যে রূপান্তরিত করে ভোগ বা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কৃষিজাত শিল্প পণ্য। হ্যালো, কথা কি বুঝতে পারতেছো? যে কৃষিজাত শিল্প পণ্য হচ্ছে যে পণ্যগুলো সরাসরি আমরা ভোগ করতে পারি না বা সামান্য প্রক্রিয়াজাতকরণ করেই ভোগ করা যায় না, সেগুলোকে সম্পূর্ণ প্রক্রিয়াজাতকরণ করতে হয়, অর্থাৎ ভালোভাবে আকার আকৃতির পরিবর্তন করে অন্য কোনো দ্রব্যে রূপান্তরিত করে আমরা ভোগ বা ব্যবহার করতে পারি, সেগুলো হচ্ছে কৃষিজাত শিল্প পণ্য। কথা 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 কি ক্লিয়ার? যেমন ধরো যে পাট 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 থেকে যখন আমরা বস্তা তৈরি করি তখন এটা কিন্তু কৃষিজাত শিল্প পণ্যের মধ্যে পড়বে। পাট থেকে বস্তা, চট, কার্পেট, তেমনি ভাবে তুলা থেকে আমরা যখন সুতা তৈরি করি, সুতা থেকে কাপড় তৈরি করি, হ্যাঁ, আবার ইখু থেকে গুড় তৈরি করি বা চিনি তৈরি করি, অর্থাৎ একটা দ্রব্য থেকে একবারে পরিণত অন্য একটি দ্রব্য যখন আমরা রূপান্তর করি তখন এটা হচ্ছে শিল্প পণ্য। কিন্তু ভোগ্য পণ্য কি বলছিলাম? যে ভোগ্য পণ্য হচ্ছে প্রক্রিয়াজাতকরণ ছাড়াই সেগুলোকে ভোগ করা যায় বা সামান্য প্রক্রিয়াজাতকরণ করে সেটাকে ভোগ করা যাবে, সেগুলো হচ্ছে কৃষিজাত ভোগ্য পণ্য। তাহলে আমরা কৃষি পণ্য দুই ভাগে শিখলাম, একটা হচ্ছে কৃষিজাত ভোগ্য পণ্য আর একটা হচ্ছে কৃষিজাত শিল্প পণ্য। আমরা এই পর্যায়ে একটু দেখবো যে তাহলে কৃষি পণ্যের বৈশিষ্ট্যগুলো কি কি, কিভাবে আমরা কৃষি পণ্যগুলো আমরা বুঝবো। যে কৃষি কৃষি পণ্যের হ্যালো, হ্যাঁ, তোমার সামনে আমার কথা শোনা যাচ্ছে নাকি? জি জি।
আচ্ছা, কৃষি পণ্যের বৈশিষ্ট্যগুলো যদি আমরা বলতে চাই, তাহলে প্রথম বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে ক্ষুদ্রায়তন উৎপাদন। যে কৃষি পণ্যের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে উৎপাদন হয়, বা কৃষকরা ক্ষুদ্র ক্ষুদ্র জমিতে উৎপাদন করে এবং সেগুলো নিজেদের মধ্যে ভোগের পর কিছু উদ্বৃত্ত থাকলে সেগুলো বাজারে বিক্রয় করে। এটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য, যে ক্ষুদ্র ক্ষুদ্র উৎপাদন। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে বিক্ষিপ্ত উৎপাদন। অর্থাৎ কৃষি পণ্যগুলো দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে উৎপাদন হয় এবং সেগুলো আবার বিভিন্নভাবে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য পরিবহনের মাধ্যমে দেশের আনাচে কানাচে সেগুলো পৌঁছে দেওয়া হয়। এই জন্য বলা হচ্ছে যে বিক্ষিপ্ত উৎপাদন। তৃতীয় যে বৈশিষ্ট্য, সেটা হলো ঋতু ভিত্তিক উৎপাদন। আমরা জানি যে কৃষি পণ্যগুলো সব সময় সব ধরনের পণ্য কিন্তু উৎপাদন হয় না। বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পণ্যগুলো উৎপাদন হয়। যেমন আমরা দেখা যায় যে বছরে ২টা সিজনে বা ৩টা সিজনে ধান উৎপাদন হয়। পেঁয়াজ বা রসুন এগুলো কিন্তু একটা সিজন উৎপাদন হয়। কিন্তু আবার কিছু কিছু পণ্য আছে সারা বছর উৎপাদন হয়, যেমন কলা। হ্যাঁ, এই যে তাহলে এটা হচ্ছে বিক্ষিপ্ত উৎপাদন এবং ঋতুভিত্তিক উৎপাদন। বিভিন্ন ঋতুতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পণ্য গুলো উৎপাদন হয় এবং এগুলো উৎপাদনের জন্য প্রকৃতি যে আবহাওয়া বা জল। চতুর্থ বৈশিষ্ট্য যদি আমরা বলতে চাই, তাহলে বলতে পারি যে মানের তারতম্য। কৃষি পণ্যের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে পণ্যের মানের তারতম্য ঘটে। অর্থাৎ সব ধরনের পণ্য কিন্তু একই ধরনের হয় না। ধানের কথা যদি আমরা বলি, যে একই এলাকায় হ্যাঁ, এক এলাকার চেয়ে আর এক এলাকার ধানের উৎপাদন কিন্তু ভিন্ন ধরনের। কোনো জমিতে দেখা যায় যে ২০ মণ হারে ধান জন্মে, আবার কোনো জমিতে দেখা যায় যে ১০ মণ হারে ধান জন্মে। অর্থাৎ ফলনের দিক দিয়েও কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। অর্থাৎ এটা আবার হ্যাঁ, আবার মানেরও তারতম্য করে থাকে। কত জায়গার ফসলগুলো কিন্তু উন্নত মানের। হ্যাঁ, আমরা যদি দেখা যায় যে আনারসের কথা বলি, টাঙ্গাইলের আনারস কিন্তু উন্নত মানের এবং খুবই মিষ্টি এবং সুস্বাদু। আবার লিচুর কথা যদি বলি, যে বাংলাদেশের সিলেট জেলায় কিন্তু লিচু ভালো উৎপাদন হয়। ধানের কথা যদি বলি, যে রাজশাহী অঞ্চলে বা রংপুর অঞ্চলে ধান উৎপাদন হয় বা গম বেশি উৎপাদন হয়। এই যে এই যে বিভিন্ন ধরনের যে মানের তারতম্য বা বিভিন্ন জায়গা অনুযায়ী বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য, কৃষি পণ্যগুলো ভালো মানের হয়। এরপরে কৃষি পণ্যের আরেকটি হচ্ছে কৃষি পণ্য পচনশীল। বেশিরভাগ কৃষি পণ্যগুলো হচ্ছে পচনশীল আকৃতি হয়ে থাকে। যেমন আমরা যদি বলি মাছ, দুধ, ফল বা সবজিগুলো, এগুলোকে বেশি দিন তেমন একটা ধরে রাখা যায় না। অল্প সময়ের মধ্যে এগুলো অনেকটা পচনশীল প্রকৃতির হয়ে থাকে। আচ্ছা, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, ষষ্ঠ বৈশিষ্ট্য যদি বলি, যে কৃষি পণ্যের বৈশিষ্ট্য কাঁচামাল। কৃষি পণ্যের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে শিল্প কাঁচামাল হিসেবে ম্যাক্সিমাম কৃষি পণ্যগুলোই ব্যবহার করা হয়। এগুলোকে আবার ফার্দার প্রসেসিং করে প্রক্রিয়াজাতকরণ করে শিল্প পণ্যের কাঁচামাল হিসেবে এগুলোকে আমরা ব্যবহার করতে পারি এবং এগুলো থেকে আমাদের নিত্য ব্যবহার্য বিভিন্ন ধরনের পণ্যগুলো আমরা পরবর্তীতে পেয়ে থাকি। যেমন আমি বলছিলাম যে তুলা থেকে সুতো হয়, ইখু থেকে চিনি হয়, আলু থেকে চিপস হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ প্রত্যেকটা কৃষি পণ্য কোনো না কোনো ভাবেই শিল্প পণ্যের কাঁচামাল হিসেবে ব্যবহার হচ্ছে। কৃষি পণ্যের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এগুলো ভারী প্রকৃতির হয় এবং ভারী ওজন অনেকটা ভারী প্রকৃতির। হ্যাঁ, এবং এটার জন্য দামজাতকরণ ব্যয়টাও কিন্তু বেশি হয়। আচ্ছা, অষ্টম বৈশিষ্ট্য হচ্ছে কেন্দ্রীভূত উৎপাদন। বেশিরভাগ কৃষি পণ্যের উৎপাদন কিন্তু ভৌগোলিকভাবেই কেন্দ্রীভূত হয়ে থাকে। যেমন আমরা কিছুক্ষণ আগে বলছি, সিলেটে চা হয়, রংপুরে তামাক বা সেখানে গম বেশি উৎপাদন হয়। রাজশাহীতে যেমন আমের চাষ বেশি হয়, কক্সবাজারে লবণ পাওয়া যায়, বরিশালে ধান বা বরিশালের ইলিশ, চাঁদপুরের ইলিশ। এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে কেন্দ্রীভূত উৎপাদন। অর্থাৎ বিভিন্ন জায়গা বিভিন্ন জন্য অনেকটা বিখ্যাত। এরপরে যদি আমরা বলি অস্থিতিস্থাপক চাহিদা, কৃষি পণ্যের চাহিদার কিন্তু অস্থিতিস্থাপক। অর্থাৎ মূল্যের হ্রাস বৃদ্ধিতে চাহিদা খুব একটা পরিবর্তন হয় না। কিভাবে? যেমন আমরা যদি বলি যে লবণের চাহিদা, লবণ যদি খুব দামে কমও হয় কিন্তু বাড়ে না, কারণ খাদ্যের সাথে লবণ তত বেশি খাওয়া যায় না। এই জন্য এটার একটু চাহিদাটা হচ্ছে অস্থিতিস্থাপক। মূল্যটা যতই বাড়ে বা কমুক না কেন, চাহিদা কিন্তু তেমন একটা পরিবর্তন হয় না। মোটামুটি চাহিদা ঠিকই থাকে। যেমন ধরো চালের চাহিদাটা, তোমার চালের চাহিদা কেমন, আমার চালের চাহিদা কেমন, আমার আমার খাদ্য হিসেবে যতটুকু খাবো
সেটা দাম বাড়লেও সেটা খাইতে হবে বা দাম কমলেও সেটা খাইতে হবে। অর্থাৎ দাম খুব কমার কারণে যে আমার চাহিদাটা খাওয়ার পরিমাণটা বৃদ্ধি পাবে এমন কিন্তু নয়। এজন্য চাহিদাটা অনেকটা অস্থিতিস্থাপক। ব্যয় কৃষি পণ্যের ব্যয়ের তারতম্য থেকে থাকে। উৎপাদন ব্যয়েরও যেমন তারতম্য থাকে, তেমনি ভাবে কৃষি পণ্যের ব্যয়টাও অনেক ক্ষেত্রে তারতম্য হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে আহ, আবহাওয়ার কারণে কোনো কারণে দেখা যায় কৃষি পণ্যের উৎপাদন ব্যয়টা অনেক সময় বেড়ে যায়। বৃষ্টিপাত যদি থেকে থাকে তাহলে ডিজেল বা তেলের চাহিদাটা, তেলের পরিমাণটা কম লাগে, সেক্ষেত্রে কিন্তু উৎপাদন খরচটা অনেকটা কমে যায়। এই যে ব্যয়ের তারতম্য ঘটে। আবার বিভিন্ন এলাকায় ওই একই ফসল উৎপাদন করতে কোনো এলাকায় খরচ কম হয়, আবার কোনো এলাকায় বেশি হয়। এটাকে বলা হয় ব্যয়ের তারতম্য। মূল্যের ওঠানামা, কৃষি পণ্যের মূল্যের ওঠানামা তেমন একটা হয় না। যেমন উৎপাদন মৌসুমে আলুর যোগান বাড়ে, কিন্তু খুব যে কৃষকরা বেশি একটা মূল্য পায় তা কিন্তু নয়। এই জন্য আসলে এটার সুবিধা প্রান্তিক কৃষকরা তেমন একটা ভোগ করে না। মোটামুটি যারা মধ্যস্থ ভোক্তা যারা আছে, মধ্যস্থ কারবারি যারা আছে, পাইকার ডিলার, এরাই কিন্তু মূল্যটা বেশি তারা ডিমান্ড করে বা পায়। কারণ তারা গুদামজাতকরণ করে পরবর্তী সময়ে ভোক্তাদের ভোগের জন্য সেগুলো রেখে যায়। কিন্তু যারা প্রান্তিক কৃষক, এরা কিন্তু মূল্যটা খুবই কম পায়। হুম। এই জন্য মূল্যের ওঠানামার কারণে যে প্রান্তিক যে কৃষকগুলো আছে, হ্যাঁ, তারা তেমন একটা লুজার বা তেমন একটা লাভবান হয় না। তারা আহ, খুব কম মূল্য তারা পায়। কিন্তু লাভবান হয় হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী যারা, তারা। এরপরে আমরা যদি দেখি যে কৃষি পণ্যের আরেকটি বৈশিষ্ট্য নিম্ন একক মূল্য। বেশিরভাগ কৃষি পণ্যের হচ্ছে যেহেতু কাঁচামাল প্রকৃতির, এ কারণে একক প্রতি মূল্য কিন্তু আমরা জানি যে একক প্রতি মূল্য, যেমন আমরা যদি আখের কথা বলি বা ইখুর কথা বলি, ইখু থেকে আমরা কি উৎপাদন করি? চিনি উৎপাদন করি, কিন্তু পার পিস ইখুর কিন্তু মূল্য অনেকটা কম। কিন্তু সমষ্টিগতভাবে যখন এগুলো দিয়ে আমরা চিনি উৎপাদন করব, চিনির মূল্যটা অনেকটা বেড়ে যায়। তেমনি আমের পার পিস কিন্তু দাম কম, কিন্তু অনেকগুলো আমকে মিলিত হয়ে যখন আমরা জুস উৎপাদন করব, তখন কিন্তু এটার মূল্যটা বেড়ে যায়। এই জন্য বলছে যে একক প্রতি, ইউনিট প্রতি কৃষি পণ্যের মূল্যটা অনেকটা কম থাকে আর কি। এগুলো হচ্ছে কৃষি পণ্যের বৈশিষ্ট্য। তোমরা বাসায় একটু বইয়ের সাথে মিলিয়ে নিয়ে এগুলো একটু স্টাডি করতে হবে। কারণটা হচ্ছে কলেজ যখন খুলবে তখনই কিন্তু তোমাদের পরীক্ষার একটা ডেট দিয়ে দেবে। আচ্ছা, আমরা একটু এ পর্যায়ে দেখবো যে কৃষি বাজারজাতকরণটা কি। আমি প্রথমে একটু বলছিলাম যে কৃষি বাজারজাতকরণ হচ্ছে কৃষি জমিতে যে সকল পণ্য উৎপাদন হয় সেগুলো ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে সমস্ত কার্যপ্রণালী বা কার্য প্রক্রিয়া বা সমন্বিত প্রক্রিয়া অবলম্বন করা হয়, সেটা হচ্ছে কৃষি বাজারজাতকরণ। অর্থাৎ আমরা জানি যে কৃষি জমিতে পণ্যের উৎপাদন হয়, কিন্তু সেগুলো বিভিন্ন ডিলার, এজেন্ট, মধ্যস্থ ব্যবসায়ী, এদের হাত বদল হয়ে আবার সেই ভোক্তাদের কাছে সেগুলো পৌঁছে। এই যে বিভিন্ন প্রক্রিয়া, বিভিন্ন মাধ্যম যে মাঝখানে ব্যবহৃত হয়, এই সব প্রকার কার্যাবলীর যে সমষ্টি, এটা হচ্ছে কৃষি বাজারজাতকরণ। কৃষি যে বৈশিষ্ট্যগুলো একটু যদি আমরা দেখি যে প্রথমে কৃষি পণ্যগুলো একত্রিতকরণ করতে হয়। অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রান্তিক কৃষকগুলো যে পরিমাণ পণ্য বা দ্রব্য উৎপাদন করে, কৃষি পণ্যগুলো উৎপাদন করে, সেগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে একত্রীকরণ করতে হয়। একত্রীকরণ করার পরে নিজেদের ভোগের পর উদ্বৃত্ত পণ্যগুলো আবার ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করতে হয়। এজন্য প্রথমে বলা হচ্ছে যে একত্রীকরণ। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তাহলে একত্রীকরণ। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে বিশেষায়িত বাজারজাতকরণ। যে বেশিরভাগ কৃষি পণ্যগুলো সাধারণত আমরা জানি যে বিভিন্ন বিশেষ বিশেষ মৌসুমে সেগুলো হয়ে থাকে। এই জন্য এগুলোকে আবার সারা বছর ধরে ভোগের জন্য এগুলোকে কি করতে হয়? প্রক্রিয়াজাতকরণ করে রাখতে হয়, গুদামজাতকরণ ব্যবস্থা করতে হয়, যাতে করে সারা বছর আহ চাহিদা অনুযায়ী সেগুলোকে ভোগ করা যায়। তৃতীয় হচ্ছে দ্রুত বাজারজাতকরণ। আমরা এর আগে বলেছিলাম যে কৃষি পণ্য যেহেতু কৃষি পণ্য যেহেতু পচনশীল, পচনশীল প্রকৃতির, এই জন্য কিভাবে এগুলো দ্রুত বাজারজাতকরণ করা যায় এই ব্যবস্থাটা কিন্তু একজন বিপণনবিদকে করতে হয়, বা যে চাষি যারা আছে, প্রান্তিক চাষি, তাদেরকে করতে হয়। বন্টন প্রণালীটা, কৃষি পণ্যের ক্ষেত্রে বন্টন প্রণালী কিন্তু ক্ষুদ্র এবং দীর্ঘ দুই ধরনের হতে পারে। কৃষিজাত পণ্যের ক্ষেত্রে কি
বন্টন প্রণালী ক্ষুদ্র বা দীর্ঘমেয়াদী দুটাই হতে পারে। যেমন একজন স্থানীয় কৃষক যদি পণ্যদ্রব্য উৎপাদন করে সেগুলো স্থানীয় বাজারে বিক্রি করে, তখন কিন্তু এটা ক্ষুদ্র শ্রেণীর বন্টন প্রক্রিয়া। তেমনি ভাবে যদি দেখা যায় যে না, সে পণ্যদ্রব্য এক এলাকায় উৎপাদন করলো কিন্তু সেটা সে অনেক দূরে যে বিক্রি করে, বা সে পাইকার বা এজেন্ট বা ডিলারদের সহায়তায় পণ্যদ্রব্য বিক্রি করে, সেগুলো কিন্তু দীর্ঘমেয়াদী একটা বন্টন প্রক্রিয়ার মধ্যে পড়বে। মধ্যস্থকারীর সংখ্যা কেমন থাকে? সাধারণত কৃষি পণ্যের ভোক্তারা যেহেতু সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এই জন্য মধ্যস্থকারীর সংখ্যাটা কিন্তু অনেকটা বেশি থাকে। যেমন যদি আমরা বলি যে রাজশাহীতে আম উৎপাদন হয়, কিন্তু আমরা এখানে ঢাকা বসেই সে আমগুলো ভোগ করার সুযোগ পাই। এক্ষেত্রে আমের যে বন্টন প্রণালী, এটা যেমন দীর্ঘ, তেমনি মধ্যস্থকারীর সংখ্যাটাও কিন্তু অনেকটা এখানে বেশি থাকবে। কারণ এখানে আম চাষি থাকবে, সেক্ষেত্রে পাইকার থাকবে, পাইকার থেকে খুচরা বিক্রেতা, খুচরা বিক্রেতা করি। এজন্য মধ্যস্থকারীর সংখ্যা অনেকটা কৃষি পণ্যের ক্ষেত্রে বেশি থাকে। এবার অধিক পরিবহন ব্যয়টা হয় কৃষি পণ্যের ক্ষেত্রে। আমরা বলছিলাম যে যেহেতু এটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং দেশের বিভিন্ন প্রান্তে পণ্যদ্রব্য উৎপাদন হয় এবং স্থানীয় বাজারে সে চাহিদাটা অনেক সময় থাকে না, এগুলো আবার বিভিন্ন জায়গায় সেগুলো বিক্রি করতে হয়। চাহিদা অনুযায়ী বেশি মূল্য পাওয়ার জন্য বিভিন্ন দূরবর্তী কোনো জায়গায় বিক্রি করতে হয়, যার কারণে পরিবহন ব্যয়টা কৃষি পণ্যের ক্ষেত্রে বেশি হয়। যেমন উত্তরবঙ্গ থেকে ঢাকা শহরে বিভিন্ন ধরনের শাকসবজি ফলমূল গুলো আসে। এই শাকসবজি ঢাকাতে কিন্তু উৎপাদন হয় না, এগুলো বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ঢাকাতে সেগুলো আসে এবং সেগুলো আমরা ভোগ করার সুযোগ পাচ্ছি। এজন্য পরিবহন ব্যয়টা অনেকটা বেশি কৃষি পণ্যের ক্ষেত্রে। মূল্যের ওঠানামা, উৎপাদন মৌসুমে চাহিদার তুলনায় সরবরাহ বাড়ে বলে কৃষি পণ্যের মূল্যটা অনেকটা হ্রাস পায়, কিন্তু অন্যান্য মৌসুমে দেখা যায় যে কৃষি পণ্যের দাম অনেকটা বেড়ে যায়। যেমন এখন কিন্তু পেঁয়াজের দাম অনেকটা বেশি। হ্যাঁ, তাই তো। পেঁয়াজের মৌসুম ছিল তখন কিন্তু দামটা অনেকটা কম ছিল। এই জন্য মৌসুম ভিত্তিক কৃষি পণ্যের দামটা অনেকটা কম থাকে, কিন্তু মৌসুম যখন শেষ হয়ে যায় তখন কিন্তু পণ্যের দামটা একটু বেশি হয়। আমাদের সময়টা শেষের দিকে, আর 1 মিনিট সময় আছে। তোমরা একটু বাসায় পড়াশোনা করবে, আর শিডিউল বা ওই রুটিন অনুযায়ী তোমরা যেদিন ক্লাস থাকে বন্ধু বান্ধবের সহকারে যেখানেই থাকো, দোকানে থাকো আর যেখানেই থাকো বা যে কাজেই থাকো, যে অ্যান্ড্রয়েড ফোন যদি থাকে তাহলে কিন্তু তোমরা ক্লাসে সেগুলো শুনতে পারবা। হ্যালো। আচ্ছা, সময়টা শেষের দিকে, সামনে কিবারে ক্লাস আছে একটু মাথায় রাখবা এবং যেখানেই থাকো ক্লাসে একটু জয়েন করার জন্য চেষ্টা করবা আর কি। তো ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে শেষ। সামনের দিনে আবার পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আমি। সুস্বাস্থ্য, তোমাদের সুস্বাস্থ্য।